Edward Snowden today did a... His name is Edward Snowden. Hero or villain? Edward Snowden. Edward Snowden. I don't think Mr. Snowden's a paper. একজন মানুষই আমেরিকার মতো সুপার পাওয়ারের 12টা বাজিয়ে দিয়েছিল। সালটা ছিল 2013। আমেরিকার 10 লাখের বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফাঁস করে দিয়েছিল। তখন থেকে শুরু করে গত 11 বছরে এই ব্যক্তি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় রয়েছে। কিন্তু আমেরিকার মতো দেশের এত ক্ষতি করার সত্ত্বেও তাকে আইডল মানা হয়। বাট হোয়াই? দুনিয়ার টপ সিক্রেট এজেন্সির ইনফরমেশন কিভাবে চুরি করলো, আর কেনই বা চুরি করলো? চুরি করার পর কিভাবে এতদিন আমেরিকার হাত থেকে বেঁচে রয়েছে জানাবো আজকের এই ভিডিওতে। যুক্তরাষ্ট্রের এক তরুণ প্রযুক্তি বিশেষজ্ঞ এক সাহসী কাজের মাধ্যমে আমেরিকার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সবচেয়ে গোপনীয় তথ্য ফাঁস করলেন। তার নাম এডওয়ার্ড স্নোডেন। তার এই কাজ শুধুমাত্র আমেরিকাতেই নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। স্নোডেন যা করেছিলেন তা সাধারণ কোনো হ্যাকিং ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত পদক্ষেপ যা মানুষের গোপনীয়তা এবং মানবাধিকার নিয়ে বহু বিতর্কের জন্ম দেয়। কিভাবে তিনি এই অসম্ভব সাহসী কাজটি করতে পারল, আসুন গভীরে যাই। এডওয়ার্ড স্নোডেন একজন আইটি বিশেষজ্ঞ, যিনি এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলেন। তার কাজ ছিল এনএসএ এর বিভিন্ন ইন্টেলিজেন্স প্রোগ্রাম পরিচালনা ও ডেটা বিশ্লেষণ করা। তিনি প্রচন্ড মেধাবী ছিলেন এবং কাজের ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে স্নোডেন এনএসএ এর গোপন নজরদারিতা প্রোগ্রামগুলোর সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে শুরু করে। এনএসএ এর ব্যবহৃত নজরদারি প্রোগ্রামগুলোর মধ্যে প্রিম এক্সকি স্কোর এবং আপস্ট্রিম কালেকশন বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিম ছিল এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে এনএসএ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি ডেটা সংগ্রহ করত। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপেলের মতো বড় বড় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, মেসেজ, ভিডিও, এমনকি ফটো পর্যন্ত সংগ্রহ করা হতো। সাধারণ মানুষ জানতই না যে তাদের ইমেইল বা সোশ্যাল মিডিয়ার বার্তাগুলো এনএসএ এর নজরদারির আওতায়। এনএসএ তাদের সংবেদনশীল তথ্য ব্যবহার করে যে কোনো সময় তাদের গতিবিধি এবং যোগাযোগের উপর নজর রাখতে পারত। এক্সকি স্কোর ছিল একটি এমন প্রোগ্রাম যার মাধ্যমে এনএসএ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত সবকিছু ট্র্যাক করতে পারত। এক্সকি স্কোর এর মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তির ইন্টারনেট ব্রাউজিং ইতিহাস, সার্চ টাইম, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের গতিবিধি পর্যন্ত মনিটর করা যেত। এই প্রোগ্রামটি এতটাই শক্তিশালী ছিল যে এনএসএ এর কর্মকর্তা মাত্র একটি সার্চ টাইম ব্যবহার করে বিশ্বের যে কোনো মানুষের উপর নজর রাখতে পারত। শুধুমাত্র একটি ইন্টারনেট আইপি অ্যাড্রেস বা ইমেল আইডি দিয়ে কে কোথায় ব্রাউজ করছে, কি সার্চ করছে বা কাদের সাথে যোগাযোগ করছে তা সহজেই জানা যেত। আপস্ট্রিম কালেকশন ছিল এনএসএ এর আরেকটি শক্তিশালী প্রোগ্রাম। এটি সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের থেকে ডেটা সংগ্রহ করত। অর্থাৎ মানুষ যখনই ইন্টারনেট ব্যবহার করত, এনএসএ এর এই প্রোগ্রামের মাধ্যমে ইমেইল, টেলিফোন কল এবং অন্যান্য অনলাইন কমিউনিকেশন সরাসরি নজরদারি করতে পারত। এই প্রোগ্রামের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করা হতো। কল্পনা করুন, সাধারণ একজন নাগরিকের ব্যক্তিগত জীবনের সবকিছু এভাবে নজরদারির আওতায় আনা হতো, অথচ তারা জানতো না যে তাদের প্রতিটি মেসেজ, প্রতিটি ফোন কল একটি গোপন ডাটাবেসে সঞ্চিত হচ্ছে। এই গোপনীয় নজরদারি প্রোগ্রামগুলো সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘন করছিল এবং স্নোডেন বুঝতে পারলেন যে এই তথ্য সবার জানার অধিকার আছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য এটি একটি গোপন বিপদ হয়ে দাঁড়িয়েছিল। স্নোডেন তার চাকরি ছাড়া এবং এই তথ্যগুলো ফাঁস করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই পদক্ষেপ তার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে, কিন্তু মানুষের গোপনীয়তা এবং তাদের স্বাধীনতার অধিকারের জন্য এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। স্নোডেন তার নিজস্ব দক্ষতা এবং এনএসএ প্রযুক্তি ব্যবস্থার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে বিভিন্ন গোপন নথি নিজের পেনড্রাইভে সংগ্রহ করতে থাকে। কিন্তু কাজটি এতটাও সহজ ছিল না।
এনএসএ এর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তথ্য বের করতে স্নোডেনকে প্রতিটি পদক্ষেপে নিজের নিরাপত্তার দিকেও নজর দিতে হয়েছিল। তিনি বিভিন্ন এনক্রিপশন এবং নিরাপত্তা পদ্ধতির মাধ্যমে ফাইলগুলো ডাউনলোড করেন, যাতে তার কার্যকলাপ সহজে ট্র্যাক করা না যায়। স্নোডেনের ফাঁস করা তথ্য বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ, মানবাধিকার সংগঠন এবং সরকারি কর্মকর্তারা জানতে পারলেন যে এনএসএ সাধারণ মানুষের প্রতিটি ব্যক্তিগত ডিভাইসে নজরদারি চালাচ্ছে। এমনকি আন্তর্জাতিক ফোন কল এবং ইন্টারনেট অ্যাক্টিভিটিও তাদের নজরদারির আওতায় ছিল। এই তথ্য ফাঁসের পর বিভিন্ন দেশ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গোপনীয় রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অনেক প্রতিষ্ঠান তাদের সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দেয়। সমস্ত তথ্য সংগ্রহ করার পর স্নোডেন দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যান এবং হংকং পৌঁছান, যেখানে গিয়ে তিনি গ্রেন গ্রিনওয়াল্ড এবং লরা পাইট্রাসের মতো সাংবাদিকদের সাথে যোগাযোগ করেন। স্নোডেন এই সাংবাদিকদের মাধ্যমে গোপন নথিগুলো বিশ্বের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নেন। স্নোডেনের তথ্য ফাঁস করার পরপরই বিশ্বজুড়ে এনএসএর এই নজরদারি প্রোগ্রামগুলো এতদিন সাধারণ মানুষের অজানা ছিল, কিন্তু স্নোডেনের মাধ্যমে সবাই জানতে পারে যে তাদের ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগগুলো নিরাপদ নয়। এমনকি যুক্তরাষ্ট্রের অন্যান্য নাগরিকেরও নজরদারির আওতায় রাখা হচ্ছিল। অনেকে মনে করলেন এডওয়ার্ড স্নোডেন সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা করছেন, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকার এবং এনএসএ তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করল। স্নোডেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। স্নোডেনের এই পদক্ষেপের জন্য মার্কিন সরকার তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী এবং গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। তিনি রাশিয়াতে আশ্রয় গ্রহণ করেন এবং সেখান থেকেই তিনি নজরদারির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে থাকেন। স্নোডেন বর্তমানে রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে আছেন। Right before we were coming on the air, Edward Snowden, we found out, is now a Russian citizen. President Vladimir Putin. এবং সেখান থেকেই তিনি গোয়েন্দাগিরির বিরুদ্ধে কথা বলছেন। তার এই পদক্ষেপের জন্য অনেক মানুষ তাকে নায়ক মনে করে, আবার অনেকের কাছে তিনি রাষ্ট্রদ্রোহী। কিন্তু তার এই কাজের প্রভাব বিরাট ছিল। স্নোডেনের ফাঁস করা তথ্যের ফলে অনেক দেশ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের গোপনীয়তা সংক্রান্ত নীতি পুনরায় পর্যালোচনা করতে বাধ্য হয়। বিশ্বজুড়ে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি আরো গুরুত্ব পায়। স্নোডেনের গল্প সাধারণ হ্যাকিং বা তথ্য ফাঁসের গল্প নয়, এটি মানুষের গোপনীয়তা এবং স্বাধীনতার গল্প, যেখানে একজন ব্যক্তি একটি গোয়েন্দা সংস্থার বিপক্ষে দাঁড়িয়ে মানুষের অধিকার রক্ষার চেষ্টা করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওয় দেখা হবে।